আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি রয়েছি মোহাম্মদ হিমেল নিউ ইয়র্কের ব্রুকলিন থেকে। রাষ্ট্রের চোখ, আই অফ দ্য স্টেট, যে পেজটি থেকে আপনারা দেখছেন সরাসরি আমি কথা বলছি, সবাই এই পেজে সবাই ফলো দিয়ে রাখবেন, লাইক শেয়ার দিয়ে আপডেটেড রাখবেন ভিডিওটি অলসো। দেখুন, হবিগঞ্জের যে বিষয়টি সিলেটের, বিশেষ করে সার্জিস আলম এবং নাসিরুদ্দিন পাটোয়ারির উপর যে হামলা হয়েছে, সে হামলার রেশ ধরে আমরা দেখতে পেলাম হাসনাত আবদুল্লাহ সহ এনসিপির বিভিন্ন দলীয় ফোরামের লোকজনেরা বিভিন্ন জায়গায় মিটিং সমাবেশ করছেন। ভালো কথা। এখন আসলে এটা কেন হচ্ছে এবং এই মুহূর্তে কেন নাসিরুদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলমের উপর হামলা হলো, এটা খুবই চিন্তার বিষয়। আমি একটা জিনিস বলেছি, বাংলাদেশের সিস্টেমগুলো বর্তমানে বিশেষ করে বিএনপি সরকার যেগুলো করে যাচ্ছে একেবারে সেম টু আওয়ামী লীগ স্টাইলেই করে যাচ্ছে। তার মানে বাংলাদেশের যে রাজনীতি ধারা এবং বৈশিষ্ট্যগুলো, তাহলে কি সবই কি একই, কিংবা এর কোনো পরিবর্তন কি নেই? এখন আপনি বলবেন যে পরিবর্তনটা আসলে আমি বলতে কি বোঝাচ্ছি। আপনি দেখুন, যেখানে এই ঘটনার আগে, বিশেষ করে নাসিরুদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলমের হামলার ঘটনার আগে যে বিষয়টি নিয়ে কথা হয়েছে সেটি হচ্ছে রাষ্ট্রপতি চুপলুকে নিয়ে, যে চুপলু যেন দেশ ছেড়ে না যেতে পারে, চুপলু যেন কোনোভাবেই যেন ক্ষমতাচ্যুত হওয়ার পর, অর্থাৎ রাষ্ট্রপতি পদত্যাগের পর তাকে যেন জেলে রাখা হয় এবং তার যেন শাস্তি হয়। সেই দাবিতেই কিন্তু বাংলাদেশের যারা জুলাই আন্দোলন করেছেন সেই জনগণরাই কিন্তু প্রস্তাবটি দাবি করেছেন এবং তারা চায় বিচার। কিন্তু ঠিক তখনই এই ঘটনাটি ঘটেছে। অর্থাৎ বিষয়টা কি এমন যে চুপলুর এই পদত্যাগের পরে যারা বিচার চেয়েছে ধামাচাপা দেওয়ার জন্য? মনে হচ্ছে তাই। আপনি দেখেন ওয়ান কাইন্ড অফ পলিটিক্স তারা এটাই করেছে, যাতে করে চুপলুর বিষয়টি নিয়ে বিএনপি সরকার যেন কোনোভাবে ব্যাঘাত যেন না ঘটে, বেহালে যেন না পড়ে। বিষয় কিন্তু আসলে এটা। আপনি দেখেন, রাষ্ট্রপতি চুপলুর যে বিষয়টি, সেটি কিন্তু বেশ উত্তপ্ত হয়ে গেছে অলরেডি, এবং এমনই অবস্থা তৈরি হয়েছে যে এই চুপলুকে যদি কোনোভাবে তাকে যদি জেলে না ঢুকানো হয়, তখন কিন্তু সরকারের একটা বেহাল অবস্থা তৈরি হবে। আচ্ছা, এমন হবে না তো 111 এর মতো, যে এমপি মন্ত্রীরা ঘুমিয়েছে, সকালবেলা উঠে দেখবে যে তাদের ক্ষমতা নাই? এমন কিছু হবে নাকি? হতে পারে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে হতে পারে। কেন হতে পারে? আপনি দেখুন, সাধারণ মানুষ এই দেশে কয়জনে রাজনীতি করে, কয়জনে আওয়ামী লীগ বিএনপি করে? এটা একটি বিশাল প্রশ্ন। কিন্তু কয়টা মানুষ রাজনীতি করে? জামাত শিবির 2 কোটি 3 কোটি মানুষ ভোট দিয়েছে। আমি জাস্ট একটি উদাহরণ হিসেবে আপনাদেরকে বিষয়টি বললাম। বাকি যারা আছেন তারা কি করেন? তারা জীবন জীবিকা, পেটের তাগিদে তারা কিন্তু কর্মস্থলে কিংবা ব্যস্ততার মধ্যে আছে। আপনি দেখেন, সাবহিউম্যান স্টেজ যারা আছেন, মধ্যবিত্তর কথা বলেন কিংবা আপনারা যাই বলেন না কেন, আমি একটু বোঝার জন্য, বাংলাদেশে যারা যারা আমার রিক্সা চালক ভাইরা আছেন, সিএনজি চালক ভাইরা আছেন, একেবারে খুব খেটে খাওয়া মানুষ যারা আছেন, তারা কিন্তু রাজনীতি বোঝে না এবং তারা রাজনীতি নিয়ে এতটা মাতামাতি নেই। তাদের কথা হচ্ছে দেশে খাদ্যদ্রব্যের মূল্য দাম কমবে এবং তারা এই দেশে ভালো মন্দ জিনিস খুব কম দামে কিনে খেতে পারবে, তাতেই কিন্তু তারা খুশি। এটাই কিন্তু তারা চায়। এটাই যে কোনো সরকারের কাছে তারা প্রত্যাশা করে। মিডল ক্লাসের একটা ভালো জব এবং তারা যেন তাদের মানসম্পন্নভাবে তারা যেন বেঁচে থাকতে পারে। মানসম্মত তারা একটা চাকরিজীবী মানে করে যেন কোন রকম তাদের জীবন জীবিকা পার করতে পারে। এটাই কিন্তু ২ ক্লাসের বিশেষ করে চায়। হায়ার ক্লাস যারা আছে তারা চায় যে দেশের রোড ঘাট এবং পরিস্থিতি একদম যেন ইউরোপ আমেরিকার মতো হয়। তারা যেন খুব সুন্দরভাবে বসবাস করতে পারে। আর ব্যবসায়ীরা আছে কি, ধরেন ভালোভাবে যেন ব্যবসা করতে পারে। এবং ৩ শ্রেণীর লোকের মধ্যে চাওয়া কিন্তু একটা, সেটা হচ্ছে যেন চাঁদাবাজি যেন কেউ না করে এবং চাঁদা যেন কাউকে না দিতে হয়। দেখেন, গোল কিন্তু একটা জায়গায় হচ্ছে, আমরা বর্তমান সময় এই যে ধরেন হেলথ ইন্সপেক্টর অর্থাৎ ফুড ইন্সপেক্টরের কথা যদি বলি, বা অনেক ম্যাজিস্ট্রেট দেখলাম যে বিভিন্ন জায়গায় ফুডের বিষয়গুলো এতটা বাজে অবস্থা যে বিষই খাওয়াচ্ছে আমাদেরকে। হ্যাঁ? তো ধরেন একটা মানুষ টাকা দিয়ে কিনে মরণ পথে তাদেরকে বেছে নিতে হচ্ছে। তো এই যে মানে সরকারের দায়িত্বটা কি আসলে? শুধু কি রাজনৈতিক বক্তব্য দেওয়া? আপনি দেখবেন যেকোনো দল, বিরোধী দল বলেন আর সেটা সরকারি দলই বলেন, সবাই বক্তব্য নিয়ে ব্যস্ত আছে। বক্তব্য নিয়ে ব্যস্ত আছে। আই এম সো সারপ্রাইজ।
কেউ দেশের উন্নয়ন নিয়ে কোনো কথা বলে না, বিল নিয়ে কোনো কথা বলে না। এমপি মন্ত্রী যারা আছেন সবাই ধান্দা নিয়ে ব্যস্ত আছে, কখন টেন্ডার পাস করবে, কখন একটা জায়গায় হ্যাঁ আটানা পয়সা দিয়ে কাজ করবে, বাকি টাকাগুলো পকেটে ঢুকবে। তো আবার কেউ আছে ধরেন সরকারের বড় বড় এমপি মন্ত্রী সচিব, প্রধানমন্ত্রীর পিএস সহকারী, এগুলো নিয়ে ব্যস্ত। কিন্তু সাধারণ জনগণ অনেকে আছে, আমরা অনেক ভিডিও দেখি যেগুলোর মধ্যে তারা মানে কেউ অনেকে আছে যে না খেয়ে আছে, টাকা নাই, ভালো খাবার কিনতে পারতেছে না, কিন্তু অনেক মানুষ আছে খুব আরামায়েশে আছে, ভালো আছে, খবর নাই। কাজ করতেছে কারা? কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা আছেন যারা ভালো কাজ করতেছে, আবার কিছু কন্টেন্ট ক্রিয়েটার ভিউ ব্যবসা করতে গিয়ে ভালো কাজ করতেছে। তারা এই সমস্ত ধরেন এই সমাজের এই দুরবস্থাগুলো তুলে ধরতেছে, অনৈতিক কাজগুলো তুলে ধরতেছে। আপনার আইনের কথা বলেন, আমি তো অনেকের সাথে কথা বলি, পুলিশ বাহিনী ওরে বাবারে বাবা মারাত্মক অবস্থায় আছে। যেখানে যাবেন 100 টাকা হইলেও ঘুষ খাবে, 100 টাকা হইলেও তারা নিবে। আমি অনেকগুলা কেসের মধ্যে টাকা দিলে সমাধান হয়, পুলিশরা আছে মজায়। এবং আমার একটা মানে শুনলাম গতকালকে একটা কেস ডিল করতেছিল ধরেন ডিভোর্সের বিষয়গুলো নিয়ে। সে নাকি তার বেতন 50,000 1 লাখ টাকা, সে নাকি 77 লাখ টাকার এই দেখতে গেছে, এটা কি বলে ফ্ল্যাট কিনতে গেছে। একটা সরকারি কর্মজীবী যদি 77 লাখ টাকা দিয়ে ফ্ল্যাট কিনতে চায়, তাহলে কি অবস্থা, কোথায় দুর্নীতিটা হইতেছে, কোথায় সে কি আকামটা করতেছে। তো পুলিশের শুধুমাত্র এই সেক্টর না, পুলিশের সব সেক্টরে একই অবস্থা। শুধু কিছু কিছু সেক্টর আছে এবং কিছু কিছু পুলিশ ভাইরা আছেন যারা খুবই অনেস্ট, আর বাকি সবগুলাকে আপনি ধরে নিতে পারেন ডিসঅনেস্ট, অসৎ লোক। এই অসৎ লোকগুলাই দেশ পরিচালনা করতেছে, আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালন করতেছে। এবার আসেন বিচার বিভাগ, এইটা তো আরো অবস্থা খারাপ। এইখানে গেলেই টাকা, এইখানে লয়াররা কোর্ট শুট কইরা মানে অবস্থা অন্যরকম। কিন্তু একটা লোকের সর্বশেষ দেখা যায় যে কোনো কিছুই হয় না, হেরে যায়। টাকার পরিবর্তে টাকা যায়, কিন্তু কাজের পরিবর্তে কাজ হয় না, ন্যায় বিচার পায় না, এবং সঠিক যে তার ন্যায্য অধিকার সেটা কোর্ট থেকেও তারা এটা ফাইনালাইসিস করতে পারে না। এবার আসেন জমি জমার ব্যাপারে, একে অন্যের জমি দখল করে রাখছে। সম্পত্তি আমার গায়ের ধরেন জোর কম, আমি অন্যের যারা আছে সম্পত্তি সেগুলাকে আমি কি করলাম, যারা প্রভাবশালী আছে তারা জোরপূর্বক ভাবে ব্যবহার করতেছে, মানুষকে ঠকাচ্ছে। তো এই হচ্ছে দেশের অবস্থা। প্রথম যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে খাদ্যদ্রব্যের মূল্য দামটা নিয়ন্ত্রণ করা, সেটা কিন্তু সরকার কোনোভাবে পারছে না। এইটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যর্থতা। আপনি 18 কোটি 20 কোটি মানুষকে যদি শান্ত রাখতে হয়, প্রথমেই হচ্ছে আপনি খাদ্যদ্রব্যের মূল্যটা একেবারেই রিজনেবল প্রাইসে নিয়ে আসতে হবে। আপনি একটা জিনিস দেখেন, আমেরিকা কথা যদি বলি, সৌদি আরবের কথা বলি, কেউ এক বেলা হইলেও যদি মন চায় সপ্তাহে এক বেলা হইলেও গরু মাংস সে কিনতে পারবে, তার এই সামর্থ্য আছে। কিন্তু আমাদের দেশের একটা মানুষ একেবারেই খুবই অবস্থা খারাপ, সে 2 পিস মাংস কিনতে পারে না। 2 পিস মাংস খাওয়ার জন্য সে বছরের পর বছর বসে থাকে, তাও নাকি অনেকে কোরবানির দিন বসে থাকে। তো আমাদের দেশের এই অবস্থা। আপনি একটা জিনিস চিন্তা করেন, আজকে আমি এই কথাগুলো বলতেছি, বা ইলিয়াস হোসাইন পিনাকি, তারপরে ডক্টর কনক সারোয়ার, তারপরে আরো অনেকেই যারা আছেন তারা যে কথা বলেন, এরা কিন্তু হৃদয় এবং মাটির মানুষ, তাদের ভাষা বুঝে। এখন ধরেন অনেকেই অনেক হারাম কাজ করে টাকা উপার্জন করতেছে। এখন বাংলাদেশের মানুষের গরিবের ভাষা, আমিও গরিব মানুষ, আমি বড় লোক না, গরিবের ভাষা যদি বুঝতে হয় আপনাকে সৎ থাকতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন। একটা মানুষের ইমানি দায়িত্ব যদি থাকে, তখন আপনি আরেকটা মানুষের দুঃখ কষ্ট বুঝতে পারবেন, তা না আপনি পারবেন না। আপনার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ আপনি বুঝবেন না যে আপনি যখন সুখে থাকবেন, দুঃখের মানুষগুলা মানে দুঃখগুলো বুঝবেন না। তবে সুখী মানুষ আপনি তখনই থাকবেন যখনই সৎ থাকবেন, এটা হচ্ছে রিয়েল হ্যাপিনেস। আপনি না খায় থাকেন, কিন্তু অনেক মানুষ আছে যে সাধারণ গরু গোসের জন্য দেখলাম কান্না করে দেয়, মুরগির জন্য কান্না করে দেয়। সরকারকে প্রথমত এমন অবস্থায় আনতে হবে এই দেশের খাদ্যদ্রব্যের মূল্যের বিষয়টি, সেটি হচ্ছে যেন সাধারণ মানুষ গেলে যেন 20 টাকা থাকলে 20 টাকা দিয়ে গরু গোস কিনতে পারে, এরকম একটা স্বপ্নের বাংলাদেশ করতে হবে। এখন আপনার এমপি মন্ত্রীরা এটা তো একদম নিশ্চিত। এখন আপনার ইগোতে লাগবে কেন? আপনার মন্ত্রী এমপিরা তো চোর, এটা কেন ইগোতে লাগবে কেন? চুরি তো করে তারা, আর তারা তো চুরি করে। আপনার এমন অবস্থা করেন যে সারা বাংলাদেশের ঈদের সময় প্রত্যেকটা জেলায় যত শিল্পপতি আছে, যারা হাজার কোটি টাকার মালিক, প্রত্যেকের কাছ থেকে ডোনেশন নিয়ে লক্ষ লক্ষ গরু কোরবানি করেন, তাদের সামর্থ্য আছে। আপনি বলবেন যে এত সামর্থ্য কার আছে? কেন নির্বাচনের সময় কোটি কোটি টাকা কিভাবে খরচ করেন? হাজার কোটি টাকা পর্যন্ত খরচ করে। কেউ মন্ত্রী নেওয়ার জন্য 20 কোটি টাকা খরচ করে। ওই 20 কোটি টাকা উচিত সরকারের নিয়ে, এই প্রধানমন্ত্রী নিয়ে মানুষকে খাওয়ানো উচিত। যে জেলায় 64টা জেলা 64টা এমপির কাছ থেকে হাতায় নাও, যেহেতু দুর্নীতি করে, আপনি তো জানেন যে কে সৎ কে অসৎ, নিয়ে ওই এলাকা ওই জেলাকে ইয়ে করে দেন, করেন। অনেক প্ল্যান আছে বাংলাদেশে, অনেক প্ল্যান আছে। যদি সরকার চায় একদিনে পরিবর্তন করতে। আপনি ভারতে থালাপাতির কথা চিন্তা করেন, সে আইন শৃঙ্খলা, ইভেন অনেকে দুর্নীতি ক্যামেরা ধরলে ভয় পালা যায়। কেন পালা যায়? সে জানে যে আইন খুবই কড়া,
ধরা বললে যাবেন না। তো আমাদের এই বস্তুনিষ্ঠগুলোকে আগে ঠিক করতে হবে। আচ্ছা, আমি তো প্রসঙ্গে নিয়ে কিছু কথা বলে ফেলছি। তো এখন এই যে চুপলুর বিষয়টি আসছে, এখন এই শুরু হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের সিস্টেমটা হয়ে গেছে এরকম যে আওয়ামী লীগের আমলে আমরা দেখছি যেটা, সেটা হচ্ছে ধরেন আজকে একটা ঘটনা ঘটছে, এটাকে চাপা দেওয়ার জন্য আরেকটা ঘটনা তারা নিয়ে আসছে সামনে। বিষয়গুলো কিন্তু এভাবে করেই কিন্তু আওয়ামী লীগ সরকার পার করছে। শাপলা চত্বরকে ঢাকা দেওয়ার জন্য আরেকটা ইস্যু নিয়ে আসছে। পিলখানা হত্যার বিডিআর এর যে বিচারের যখন ইয়েটা আসে, তখন এরকম আরো একটা সামনে ইস্যু নিয়ে আসছে। এটা আওয়ামী লীগ সরকার করছে। ঠিক এখন একই জিনিসটা আমি ফিল করতেছি যে চুপলুর বিষয়টা আসছে, এখন নাসিরুদ্দিন পাটোয়ারি, সার্জিস আলমের বিষয়টা নিয়ে পুরো বাংলাদেশের একটা উত্তপ্ত সৃষ্টি করছে, মানে উত্তেজনা সৃষ্টি করছে। তো এই যে অবস্থা, তাহলে এই সরকার, আপনি এখন বলবেন যে আমি সরকারের বিরুদ্ধে কথা বলছি। ভাই, আমি সরকারের বিরুদ্ধে কেন কথা বলবো? আমি কি জুলাইয়ের একজন অংশ না? আমরা কি চেষ্টা করিনি এই দেশের পরিবর্তন আনার জন্য? এই দেশের মানুষের কাছ থেকে তো আমরা এমপি, মন্ত্রী কিংবা কোন সরকারের ঊর্ধ্বতম জায়গা যেতে চাইনি। আমরা চেয়েছি এই দেশের পরিবর্তন। এই দেশের পরিবর্তন তো একটু আগে আমি আপনাদেরকে এক্সপ্লেইন করছি যে কি ধরনের পরিবর্তন। আমরা চাই যে এই দেশের জনগণ ঠিক থাকুক। আর আওয়ামী লীগ এবং বিএনপির এদের রাজনীতি এমন বাজে অবস্থা হয়ে গেছে, এরা 1971 সালের রাজনীতি করে 1999, তারপরে মানে 2000-এর আগের তারা রাজনীতিগুলো করে এই 2026 সালের পোলাপানের সাথে। এই সমস্ত এগুলো খায়, এগুলো এখন এআই এর যুগ, কম্পিউটারের যুগ। Even though if you think about it, social media, look at them. It's very, smart. The people are very smart. আপনি করতেছেন, আপনাকে 5 মিনিটের মধ্যে ট্রোল করতেছে। So why should not underestimate generation? আপনার why you underestimate the generation? এটাকে আন্ডার করা হচ্ছে জেনারেশনদেরকে, বোকা বানানোর চেষ্টা করতেছেন। বোকা ওরা না, বোকা হচ্ছেন আপনারা। আমার কথা হচ্ছে যে নাসিরুদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ এখন যেটি করছে, তাদের আসলে এই তারা সম্মেলন করুক, কিন্তু চুপলুর বিষয়টা যেন আসে যে কেন এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে এটাকে এখন কোন দিকে প্রবাহিত করতে চাচ্ছে, এটা কিন্তু তাদের মেনশন করা উচিত, অর্থাৎ উল্লেখ করা উচিত। যাই হোক, এখন বিষয়টা সেটা না। বিষয়টা হচ্ছে সবশেষ একটা কথাই বলবো, এই বাংলাদেশের মঙ্গল চাই। আপনারা আল্লাহর ওয়াস্তে যারা রাজনীতি করেন, আপনাদের মানে বিনীত অনুরোধ করছি, এই দেশটাকে ধ্বংস করেন না প্লিজ। আপনারা আসছেন, আপনাদেরকে বিশ্বাস করে আনা হয়েছে, আপনারা চেষ্টা করুন এই দেশকে ডেভেলপ করার জন্য। আমি বলছি না তারেক জিয়া একজন প্রাইম মিনিস্টার হিসেবে সে অদক্ষ। আপনার মা ছিল, আমার বাবা যখন ডাক্তার থাকে, আরে ভাই কিছু হইলেও তো ডাক্তারি সম্পর্কে আইডিয়া থাকবে, তাই না? যেহেতু এই বিষয়গুলা এখন মূল একটা স্ট্রিমে চলে আসছে, সেই স্ট্রিম আপনারা যেহেতু আসছেন, আপনারা প্লিজ পার্সিয়ালিটি করেন না, মানুষের রক্ত নিয়ে পার্সিয়ালিটি করেন না। এই যে ক্ষমতায় আসছেন, আপনারা কিন্তু জানেন যে আপনারা ক্ষমতায় থাকা অবস্থায় কি করছেন, এবং এই ছেলেগুলো দ্বারায় কিংবা বাংলাদেশের জনগণ তাদের সাথে একমত পোষণ করে এই দেশটাকে নতুন করে স্বাধীন করছে একটা ফ্যাসিবাদের হাত থেকে। তো এই ফ্যাসিবাদের হাত থেকে যদি তারা যদি এই দেশটাকে নতুন করে নতুন বাংলা যদি সাজাতে চায়, আপনি তাদের সাথে একমত পোষণ করবেন এবং ভারতের যে দালালি থেকে এটা থেকে বিরত থাকবেন। কারণ এই দেশের মানুষ চায় না যে কোনো দেশের দাসত্বগিরি করুক। তো আমরা কিনে খাই, আপনারা কিনে নেন ভারত থেকে, চায়না থেকে বা পৃথিবীর যে কোনো দেশ থেকে। তাদের কেন দাসত্ব করব? আমরা দেখেছি যে ইন্ডিয়াতে আমরা মানে পেঁয়াজ আলু না কিনে তাদের কি অবস্থা হয়েছে। তারা আমাদেরকে কোণঠাসা করতে গিয়ে তারা নিজেরা কোণঠাসা হয়ে গিয়েছে। এগুলো আপনাদেরকে মাথায় বারবার আনতে হবে। জনগণকে আপনারা মিসগাইড করেন না প্লিজ। সো আজকের আমার ভিডিওটি আপনাদের যাদের ভালো লাগবে অবশ্যই শেয়ার করে নেবেন। প্রত্যেকেরই এই বিষয়গুলো জানা দরকার। এবং ইলিয়াস হোসাইনের একটা বিষয় আমি শেষ করি, সেটা হচ্ছে দেখেন উনি যে কথাগুলো বলে আসছে, আগে মানুষ একটু মানে আনসার্টেনলি এটা হার্টফুল হয়েছে, বাট রিয়ালিটি কিন্তু এখন সেটা উঠে আসতেছে। তো এরা বাংলাদেশের রত্ন, এরা বাংলাদেশের যাই বলেন না কেন, অনেকে বলবে যে আমি দালাল, আমি, কিন্তু এটাই তো সত্যি কথা। এই দেশকে ফ্যাসিবাদের মুক্তির পিছনে তাদের কিন্তু একটা বিশাল অবদান আছে, সে অবদান কিন্তু আপনারা ভুলবেন না। তো আমার আজকের এখানে শেষ করে দিচ্ছি। অনেক লং ভিডিও হলে অনেকে দেখতে চায় না, সবাইকে বলবো শেয়ার করে দিবেন। আপনাদের সবাইকে এই পেজ থেকে স্বাগত জানাই। বেশি বেশি করে এই পেজে ফলো, লাইক, শেয়ার দিয়ে আপডেটেড রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। আজকে এখানে শেষ করলাম, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।